আমাকে প্রায় হুম, অনেকে আপনার ধরেন আন্ডারগ্রেড শেষ করছে বা মাস্টার্স শেষ করছে বা ধরেন বাংলাদেশে এখন আর কি প্ল্যান করতেছে। তো হুম, আমি তাদেরকে রিপ্লাই দেই না। কারণ হচ্ছে যে এটা আমার থট প্রসেস যে ধরেন এখন এত এত রিসোর্স নেক্সট ইউএসএ হুম, বা হাইয়েস্ট লেভেল রিসোর্স, তারপরে যখন একটা ছেলে মাস্টার্স শেষ করার পরে বা আন্ডারগ্রেড শেষ করার পরে যখন আমাকে মেসেজ দেয় বিশেষ করে ফেসবুকে যে ভাই আমি বাইরে পড়াশোনা করতে চাই, কোত্থেকে কি শুরু করব। তো আমি জানি না, আই ফিল সো অফেন্ডেড। কারণ এখন বিশেষ করে আমি যদি বলি যে নেক্সট বিএসএ বা হায়ার স্টাডি অ্যাব্রোড যে দুটো গ্রুপ আছে, আমি পার্টিকুলারলি যেটা করছি 2014 সালে আমি এই হায়ার স্টাডি অ্যাব্রোড গ্রুপ থেকেই কিন্তু আমি মানে একটা ফাইল পাইছিলাম, যে ফাইলের মধ্যে আপনার মানে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট প্লাস কোন প্রফেসরকে ইমেল করতে হবে আজ থেকে প্রায় 11 বছর আগে। মানে 11 বছর আগে এই রিসার্চগুলা মানে এত অর্গানাইজ ছিল, এখন 2025, এখন আরো বেশি অর্গানাইজ। তো যখন কেউ বলে যে ভাই আমি কিভাবে করবো কিছু বুঝতেছি না, তো আমি এটা খুব আই ফিল অফেন্ডেড যে একটা বেসিক যে গুগলের যে জায়গাটা, হ্যাঁ মানে এইটা যে করে না। তো সামটাইমস আই টেল দেম যে তুমি যদি এই কোশ্চেনটা আমাকে করো তার মানে তুমি আসলে তোমার জার্নি শুরুই করো না। correct. I কারণ agree, fully. রাইট, এখন আমি যদি ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে ধরেন যারা এখন বাংলাদেশে, যারা আপনি অনেক কিছু বললেন যে রিসার্চের এই এই জিনিসগুলো করতে, তো বিশেষ করে যে ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আপনি আসলে কয়টি ইউনিভার্সিটি আসলে প্রাইমারি চুজ করছিলেন এবং আপনার প্রসেসটা কি ছিল? এটা কি র্যান্ডম ছিল বা হাউ ইউ প্রসেস? No, not at all. So, university selection never random process আমার কাছে মনে হয়। আমি আমার কনভারসেশনের একটা ফেজ আমি বলেছিলাম যে ইউনিভার্সিটি সিলেকশনের সময় আমি চিন্তা করেছিলাম আমার প্রোফাইলটা কেমন। আমার প্রোফাইলের মধ্যে আমি দেখেছি, ধরুন আমি আমার পার্সোনাল আন্ডারগ্রেড রেজাল্টের কথা বলি, সেটা হচ্ছে 3.71 আউট অফ 4, যেটা আমাদের সময়ে আহ, আমাদের ডিপার্টমেন্টে সম্ভবত 4th পজিশন ছিল আমার রেজাল্টটা। আর মাস্টার্সে আমি পেয়েছি 3.85। হ্যাঁ, কিন্তু 3.85 আর 3.71 সেটা আমার কাছে মনে হয় কেমিস্ট্রির রেজাল্ট হিসেবে ওই সময়ে খুবই মডারেট, ভালোই ভালোই বলবো আমি, ওভার মোর দেন মডারেট। তো এখানে ইলেকশনের যে প্রোফাইলের যে বিষয়টা, আমি যখন দেখলাম আমার সিজিপিএ এমন, আমি তখন কি করছি, আই ডাবল ই বলে একটা প্রতিষ্ঠান আছে যেটা ওয়েস বলে অনেকে, আমি খুব দ্রুততার সাথে করার জন্য ইন্টারন্যাশনাল এডুকেশন ইভ্যালুয়েশন একটা প্রতিষ্ঠান আমেরিকাতে, যেটা অ্যাক্রেডিটেড আমেরিকাতে ওয়েজের মতোই। তো সেটা দিয়ে আমি ইভ্যালুয়েট করালাম আমার সিজিপিএ আমেরিকার সাথে ইকুইভ্যালেন্স করানোর জন্য। আমি দেখলাম আমার দুটোই খুবই ভালো ইভ্যালুয়েট হয়ে যায়, অর্থাৎ আমার মানে সিজিপিএ মাস্টার্স যেটা 4 আউট অফ 4 হয়ে গেছে, গ্র্যাজুয়েশনেরটা ধরো 3.71-এর জায়গায় 3.85 হয়ে গেছে। তাহলে তখন আমি বুঝলাম যে না, আমারটা মোটামুটি স্ট্যান্ডার্ড মিডল লেভেলের আছে, একেবারে হাই লেভেলের না হলেও। আমার আইএলটিএস তখন ছিল 7 এবং আমার জিআরই হচ্ছে 302। তখন আমি বুঝলাম যে জিআরইতে আমি পিছিয়ে আছি। তখন আমি চিন্তা করলাম আমি আসলে খুব টপ 100 র্যাঙ্কিংয়ের ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো আমার জন্য না, আমি ফিল করছি এটা। তখন আমি চিন্তা করলাম যে এর বাহিরে কেমিস্ট্রি কোথায় কোথায় ধরেন আপনার পিএইচডি অফার করে। এখন আপনি যদি আমেরিকান ইউনিভার্সিটি খোঁজেন, আপনি মিনিমাম 200 ইউনিভার্সিটি পাবেন যেটা কেমিস্ট্রিতে পিএইচডি অফার করে এবং উইথ ফান্ডিং। তো আমি তো 200 অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমি সিলেক্ট করলাম শুরুতে 5টা ইউনিভার্সিটি, শুধু 5টা। ওই কোন 5টা? একটা একটা রাখছিলাম হচ্ছে যে র্যাঙ্কিংয়ে 100 র নিচে, শুধু টেস্ট করার জন্য এটা কেমন হয়। আমি জানি আমার এটাতে প্রতিটাতেই টাকা দিতে হবে, $90, $80, $80-90 অনেক টাকা আপনি যদি ওই সময় চিন্তা করেন। তখন আমি র্যাঙ্কিংয়ে 100 র নিচে একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করছি প্রথম। দ্বিতীয় যে এপ্লাই করছি মানে সিলেক্ট করার সময় তখন চিন্তা করছি র্যাঙ্কিংয়ে 100 র নিচে আর করবো না, 200-র উপরে করবো। তখন আমি চিন্তা করছি যে কোথায় আর করা যায়। আমি নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটিতে আবেদন করার আগে এক প্রফেসর আমাকে মেইল ব্যাক করছে। তখন ওই প্রফেসর আমার প্রোফাইল-টোফাইল দেখে সবকিছু তার সাথে ম্যাচ করে, সে আমাকে বলল যে তুমি এপ্লাই করো। আমি ওটাতে এপ্লাই করে দিয়েছি এবং সেটা খুব বেশি হাই র‍্যাঙ্কড ইউনিভার্সিটি না। আপনারা জানেন হয়তো হুমায়ূন আহমেদ ওই ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি পিএইচডি করছে। তো
নর্থ ড্যাকোটাতে আমি মোটামুটি শিওর ছিলাম আমার ইনশাল্লাহ ওখানে হবে, কারণ ওই প্রফেসর আমাকে আগে কমিটমেন্ট দিয়ে রাখছে। কিন্তু নর্থ ড্যাকোটার রেজাল্টটা আমাকে অনেক ওয়েট করতে হয়েছে শেষ পর্যন্ত। তারপরে আমি ইউনিভার্সিটি অফ ভারমন্ট আসলে প্রাথমিক সিলেকশন আমার ছিল না, কিন্তু আমি অবশ্যই একটা গ্রুপের প্রতি আমি খুবই গ্রেটফুল, সেটা হচ্ছে নেক্সট টপ ইউএসএ। ওই নেক্সট টপ ইউএসএ একটা গ্রুপ আছে, খুব সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট, তারা ফরেস্ট্রি ডিপার্টমেন্টের, ওদের ইনিশিয়েটিভ এটা, ওটা খুবই প্রোডাক্টিভ একটা, খুবই প্রোডাক্টিভ। আমি ওদের অ্যাডভার্টাইজ করতেছি না, আমি রিয়েলিটি বলতেছি। আমি ওই গ্রুপ থেকে সব তথ্য পেয়েছি অনেস্টলি, একদম টপ টু বটম ইউএসএ তে আবেদন করার জন্য যাবতীয় যা কিছু দরকার। এবং আমার এক কলিগ তখন অ্যারাইজোনা স্টেট ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পিএইচডি করতেছিল, আমি তার নামটা উল্লেখ করতেছি, মাহবুব কবির খান, খুবই ভালো ছেলে। তো তার সাথে যোগাযোগ রাখতাম, তো সেও সে যেহেতু কেমিস্ট্রি ফিল্ডে, তার সাথে যোগাযোগ ছিল, বা আমি নেক্সট টপ ইউএসএ দিকে হেল্প পেতাম, সব কিছু বিবেচনা করে আমি 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করছি। এর মধ্যে একটা ছিল ওই র্যাঙ্কিং 100 এর নিচে, আর একটা ছিল নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি, সাউথ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ভারমন্ট, আর একটা হচ্ছে নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি, এগুলা। এখন এর বাহিরেও আমি আবেদন করছি, জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে আরও 5-6টি ইউনিভার্সিটিতে আবেদন করছি। এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে ধরেন আপনার ছিল ইউনিভার্সিটি অফ কেন্টাকি, ইউনিভার্সিটি অফ ইউটা, ইউনিভার্সিটি অফ আপনার অ্যারাইজোনা, এভাবে আরও 5টা ইউনিভার্সিটিতে আবেদন করছে, সবগুলোই মিডল র্যাঙ্কে, কোনোটাই মানে আপনার হাই একেবারে 100 এর নিচে একটাও নাই। শুধু পার্ডি একটা ইউনিভার্সিটি আমি করছি, সেটা 156 সম্ভবত এটার র্যাঙ্কিং, কেমিস্ট্রির জন্য খুব ভালো। আর 2টা ইউনিভার্সিটিতে আমি আরও অ্যাপ্লাই করার প্ল্যান করছিলাম, কিন্তু সেটা আর করা হয়নি। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ উইলকিনসন মিলাওকি, ওইটা একটা, আর আরেকটা হচ্ছে সম্ভবত সেটা রনি হচ্ছে ভাই, আপনি তো খালি মানে ঠান্ডার দিকে, উইসকনসিন তো ঠান্ডার দিকে ছিল। হ্যাঁ, না আমি আসলে ওয়েদারের বিষয় নিয়ে কখনোই হেডেক ছিল না আমার। মানে ধরেন আমার টার্গেট হচ্ছে অ্যাডমিশন। হ্যাঁ। ওয়েদার কারণ আমি জানি সেখানে মানুষ বসবাস করে, তার মানে আমি গেলে যে সেখানে ইনশাল্লাহ খুব বেশি সমস্যা আমি এটা ফিলই করি। তো এরপরে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে আমি অ্যাপ্লাই করছিলাম। এই হচ্ছে আমার ওভারঅল ইউনিভার্সিটি লিস্ট। আমি কখনো একেবারে ওই যে বললাম ইউনিভার্সিটি অফ ক্যালটেক বা আপনার সেন্টা বারবারা বা আপনার ওই যে ক্যালিফোর্নিয়ার যেই বার্কলি, এরকম যে ইউনিভার্সিটি গুলা, বা ধরেন আপনার প্রিন্সটন ইউনিভার্সিটি, আমি ওগুলোর দিকে কখনো টার্গেট করি না, কারণ আমি জানি আমার ক্যালিভার এবং আমার যে প্রোফাইল সেটার সাথে এটা ম্যাচ করে না। এবং এইটা এখনো আমি রিয়েলাইজ করি, কারণ আমি অনেক প্রফেসরের যে টক এখানে হয়, প্রেজেন্টেশন হয়, সেগুলাতে তাদের যে সেমিনার অ্যাটেন্ড করছি আমি শত শত, এখানে আমাদের অ্যাটেন্ড করতে প্রতি সপ্তাহে 1-2টা হয়। আমি ওখান থেকে যে এমআইটি থেকে যে প্রফেসররা আসে, বা আপনার ওই যে ক্যালটেক থেকে আসে, বা ধরেন আপনার পার্ডিউ থেকেও আসে, বা রচেস্টার থেকে আসে, এদের যে প্রেজেন্টেশন, রিসার্চের ডেট এবং এদের যেই ওয়ার্ক স্ট্যান্ডার্ড, সবকিছু রিসার্চ স্ট্যান্ডার্ড, সেটার ধারে কাছেও এখন আমি নেই অনেস্টলি। তো কিন্তু সে বিষয়টা হচ্ছে, তখন আমি ফিল করতে আসলে ওখানে আমি অ্যাপ্লাই করলেও আমাকে নিত না, কারণ ওখানকার জন্য আমি তখনও এলিজিবল ক্যান্ডিডেট না। তবে এখন আমি যদি পোস্টের জন্য আবেদন করি, সেটা প্রেক্ষাপট ভিন্ন, কারণ আমি এখন ইউভিএম পিএইচডি করতেছি কেমিস্ট্রিতে। এখনকার আমার ক্যাটালাইসিস কেমিস্ট্রি, আর তখন আমি ক্যাটালাইসিস কেমিস্ট্রি কিছুই জানি না, তো তফাৎ আছে। এখন আমার যেহেতু আল্লাহ রহমতে এই ফিল্ডে পাবলিকেশন আছে ফার্স্ট অথর হিসেবে, তো এখন ওরা আমাকে ইভ্যালুয়েট করতেও পারে, বাট এটা কোনো গ্যারান্টি নেই যে আমাকে ওরা নিবেই, কারণ আমার মতো এরকম আরও তো কিছু আছে। যদিও আমার যে রিসার্চ এরিয়া, সেটাতে সারা পৃথিবীতে খুব কম কাজ হয়, খুব বেশি কাজ আসলে হয় না আর কি। তো ইউনিভার্সিটি সিলেকশন, আপনার যে কথা প্রসঙ্গে এই কথাগুলো আসলে, সেটা হচ্ছে যে মানুষ কোশ্চেন করে, সিলি কোশ্চেন দিয়ে, খুবই যে আমি এখন কি করব, আমি গ্র্যাজুয়েশন করছি। আমার থেকে একটা একটা বিষয়, এই বিষয়টা আমি মানে ওনাদেরকে মানে হয়তো সাজেশন বলবো না, আমি বলবো যে ওনাদেরকে আমি ধারণা দিতে পারি যে আপনি কি করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো আছে সবগুলোকে আপনি রেডি করবেন। একাডেমিক ট্রান্সক্রিপ্ট রেডি করার পর আপনি দেখবেন যে এগুলো সার্টিফিকেট ট্রু কপি আছে কিনা, থাকলে ভালো, কারণ আমাদেরকে এটা পাঠাতে হয় ইউনিভার্সিটিগুলোতে। এরপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে যে আমার যদি সিজিপিএ কম থাকে, আমি চেষ্টা করি এটাকে ওয়েজ অথবা আইডাবলই এর মাধ্যমে ইভ্যালুয়েশন করে একটু বাড়ানো যায় কিনা, তাহলে আপনার একটু ভালো হলো সিজিপিএ। থার্ড হচ্ছে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে আমি পাস করে, অথবা আপনার রিকোয়ার্ড যে স্কোর সেটা আমি পেয়েছি কিনা, অথবা আমি যদি জিআরই দিতে চাই তাহলে জিআরইর প্রিপারেশন আমি নেব কিনা। তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনার প্রোফাইলটা আসলে
কোন অবস্থাতে আছে, একজন একজন বিগিনারের জন্য, একজন একেবারে ফ্রেশ নোভিসের জন্য, যে আপনার প্রোফাইলটা কোন স্টেজে আছে, আপনার প্রোফাইলের মধ্যে কি কি এনহান্সমেন্ট দরকার, আপনার প্রোফাইলটাকে কিভাবে আপনি অ্যামিলিয়েট করতে পারেন সেটা। এরপরে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন দেশে আবেদন করবেন। কিছু প্রফেসরকে আপনি ইমেইল করেন, আপনার ইমেইল করার জন্য ফরম্যাট এগুলো সব নেক্সট অফ ইউএসএতে আপনি পাবেন। মানে পুরাতন পোস্টগুলো দেখতে হবে। এখানে নেক্সট অফ ইউএসএর ভিতরেই আপনাকে রিসার্চ করতে হবে, আপনি কি করতে হবে। ওখানে সব কিছু আছে, ভিসা প্রসেসিং থেকে শুরু করে একদম কোশ্চেনও আছে। ইন্টারভিউ সব কিছু, এবং আপনি ওইটার মধ্যে নাই এমন কিছু সব তো বড় কি লাগতে পারে কোন স্টেট, এটাও কিন্তু আমি পাইছি। কারেক্ট। সো আমি যেন ওইটা হচ্ছে টোটাল প্যাকেজ। তা আপনার এখানে এই জিনিসগুলো জানার জন্য কোনো এক্সপার্টের ওপিনিয়নের দরকার হয় না, কাউকে জিজ্ঞেস করার দরকার নাই। এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কতটা এনথুজিয়াস্টিক, আপনার নিজস্ব যে রিসার্চ সেটা করে দেবেন। আপনি 3-4 দিনের সময় দেন, সবই আপনার মানে আপনার ব্রেনের মধ্যে ঢুকে যাবে সব আমি কিছু। একটা অ্যাড করি এখানে ভাই, যে আমি কিন্তু ধরেন এই আমার আমি একজনরে নিয়ে আসবো সামনে আমার একটা ইয়াতে পডকাস্টে। সে আহ, মানে সে 5 বছর চেষ্টা করছে, সে পড়াশোনা করে না, সে 5 বছর চেষ্টা করছে পার্টিকুলার দেশে যাওয়ার জন্য। সেটা আমি কেন বললাম, যে এর মধ্যে সে 2 থেকে 3 বছর ভারত থেকে ফেরত আসছে, এবং তাকে ধরেন পরিবারের অনেক মানুষ ডিসকারেজ করছে, সে কিন্তু তো পড়াশোনা জানে না। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে মানুষগুলো তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে আপনার ইউরোপের ইতালি বা বিভিন্ন দেশে যায়, এটা খুবই খুবই হতাশাজনক। তো আপনার এটা কেন বললাম সেটা হচ্ছে যে মানে এই যে ওরা কিন্তু ওদের জার্নি মেক করতে পারে, কারণ হচ্ছে যে ওরা কিছু পারুক না পারুক, ওরা কিন্তু মানে এফোর্টটা দেয়। হ্যাঁ, আমি ধরেন যে ও জানে যে মানে মানে হি নিডস টু, মানে শি নিডস টু ডু দ্যাট। এখন আমি মনে করি যখন কেউ আমার কাছে যেটা হয়, কেউ যখন বলে দোস্ত বাইরে আসবো কেমনে কি করবো একটু বল, বিশ্বাস করেন এই কথাটা যখন শুনে আমি তখনই বুঝতে পারি যে হি ইজ নট অর শি ইজ নট সিরিয়াস। কারণ এটা খুবই কমফোর্ট একটা কোশ্চেন যে আমি কেমনে কি করব, মানে এইটা মানে। এবং অনেকে মনে করে যে, যেমন আমাকে অনেকে বলে যে এটা আমাকে, আমি এটাও এমন রিকোয়েস্টও পাইছি, আমার বলছে যে আমি বন্ধু বান্ধব উন্নতি চাই না, আমি চাইলেই আমি তার একটা কোনো একটা ভার্সিটি, মানে আমার ভার্সিটিতে বা আমার আন্ডার একটা ফান্ডিং ম্যানেজ করে দিতে পারি। অথচ আমি সরি টু ইন্টারাপ্ট ইউ, আমি এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই। আপনি যদি চান আপনার ডিপার্টমেন্টে তাকে অ্যাডমিশন করিয়ে দিবেন, এটা আপনি চাইলেও পারবেন না, এটা আপনি যদি, আমি চাইলেও পারবো না। ঠিক আছে, অ্যাডমিশন ধরেন আমি কাকে হেল্প করতে পারি, যে এলিজিবল তাকে হেল্প করতে পারি। আপনার আপনার বন্ধু বান্ধব হোক, যেই হোক, রিলেটিভ হোক, তার যদি পিএইচডি করার জন্য ইউনিভার্সিটি অফ ওকলাহামাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করতে চায় সে, তাহলে আগে তো সে দেখতে হবে যে সেই ইউনিভার্সিটিতে তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা সে ফুলফিল করে কিনা। করার পর সে অ্যাপ্লাই করবে, করার পরে সে ওই ইউনিভার্সিটির যে রিভিউ কমিটি তারা তাকে সিলেক্ট করবে, করার পরে তখন যদি সে সিলেক্টেড হয়ে যায় তখন গিয়ে তাকে তাকে আপনি হেল্প করতে পারবেন যে সে ফান্ডিংটা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, আর এখানে আবাসনের কি ব্যবস্থা, আপনি ওয়েদার সম্পর্কে তাকে গাইডলাইন দিতে পারেন, অথবা এখানে আসার পরে একাডেমিক্যালি সে কিভাবে আপনার সাউন্ড পারফর্ম করতে পারে সেটা সম্পর্কে আপনি তাকে ডিটেইল আইডিয়া দিতে পারেন। কিন্তু এটা তো পসিবল না যে আপনি তাকে অ্যাডমিশন দিয়ে দিবেন। এই রিয়েলিটিটা বুঝতে হবে, অ্যাডমিশন আপনার আমার হাতে না, অ্যাডমিশন হচ্ছে অ্যাডমিশন কমিটির হাতে, এবং সেখানে তারা সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হলে এবং সেখানে কম্পিটিটিভ বেসিসে নেওয়া হবে, তাই না? তো এখানে এটা তাদেরকে বুঝতে হবে যে এটা আসলে আমাদের কারোর হাতে নাই, কোনো প্রফেসরের হাতে নাই, স্টুডেন্টের হাতে নাই। এটা যদি কারো হাতে থাকে সেটা হচ্ছে এক সৃষ্টিকর্তার হাতে, আর দ্বিতীয় হচ্ছে যে অ্যাপ্লাই করতেছে তার কোয়ালিটির উপর। না, এটা আমি তো অনেকে ডিজার্টেন হয়, ভাবে যে পারপাসলি হেল্প করতেছি না। তো আমি আসলে এই জায়গাটায় ধরেন ধরেন আমার জায়গাটা যেটা, আমি এখন সত্যি কথা বলতে আমার যে ল্যাব, সেই ল্যাবে এখন এই মুহূর্তে সম্ভবত আমি একমাত্র মনে হয় মানে শুধু গ্রিন কার্ড হোল্ডার, বাকি সব হচ্ছে ইউএস সিটিজেন। কারণ আমাদের পুরো প্রজেক্ট হচ্ছে ইউএস এয়ারফোর্সের প্রজেক্ট। তো এইখানে মানে কোনো সুযোগই নাই যে ইনফ্যাক্ট আপনার একটা পার্টিকুলার রিসার্চ এরিয়া আছে যেটা আপনার আহ, আপনাকে হইতে হবে বাই ওয়ান ইউএস সিটিজেন। তো আমাকে বলা আমাদেরকে বলা হয় সিইউআই, মানে সিকিউরিটি লেভেল আছে আবার।
সো বেসিক্যালি আমি হচ্ছি ধরেন এটা 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 আমি জানি নাসারও কিছু প্রজেক্ট আছে এরকম। দ্য লিস্ট লেভেলে হচ্ছে ধরেন আমি, তারপরে হচ্ছে ধরেন তার উপরে যেটা সেটা হচ্ছে আপনার যাতে সিটিজেন, আর তার উপরে যেটা একদম এক্সট্রিম সেটা হচ্ছে আপনাকে বাই বন্ড সিটিজেন। এবং এইটা তো হচ্ছে আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া, সরি এটা হচ্ছে আপনার সেকেন্ড ক্রাইটেরিয়া। ফার্স্ট ক্রাইটেরিয়া, বাট সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। মানে ঠিক আছে, ট্রাফিক ভায়োলেন্স টায়োলেন্স এটা হয়তো ওরা কনসিডার করে না, বাট সো এই যে দুইটা জিনিস ফেস করে তা এখন ওই এই দুইটা জিনিসে কোনোটাই তো আসলে মানে সম্ভব না যদি কেউ যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়, নট ইভেন পসিবল। যেটুকু অনেক কিছু থাকে আর কি, যে আসলে এটা করা যায় না আর কি। তো ভাই আমি হচ্ছে আমাদের আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আমাদের হচ্ছে প্রোগ্রাম শেষের দিকে চলে আসছি, বাট আমি যা শেষ করার আগে আপনার কাছে একটা শেষ কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে আপনি এটা নিয়ে একটু কথা বলছিলেন, বাট তারপর আমি আরেকটু শুনতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এক ধরনের ফ্যাসিনেশন আছে যে সরকারি চাকরি এবং বিসিএস, মানে আমি এবং এটা নিয়ে আমি দেখছি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। ইনফ্যাক্ট আপনি দেখেন যে জুলাইয়ের কোটা আন্দোলন বা যে কোনো কিছুর মধ্যে মানে মানুষ তার জীবন বন্ধ দিয়ে দিচ্ছে। ইটস ওকে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট উই নিড দ্য জব, বাট আপনি তো ভাই বিশেষ পদেও ছিলেন এবং আপনি কিন্তু মানে বাইরেও পড়াশোনা করছেন। সো এই জায়গাটা আপনি যদি বলতেন যে আসলে আপনার পার্সোনাল অপিনিয়ন, ইটস নট লাইক মানে যে হাউ ইউ থিঙ্ক দ্যাট ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট ওর ইট, যে সামবডি 5 বছর চেষ্টা করে বিশেষ হচ্ছে না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে প্লিজ একটু যদি একটু বলতেন একটু এটা নিয়ে। আসলে আমি এখানে আমাকে কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার হতে হবে। বিষয়টা হচ্ছে কোশ্চেনটা কি এমন যে বিসিএস 5 বছর ওয়েট করা ভালো নাকি অন্য বিষয় ট্রাই করা, বিদেশে আসার চেষ্টা করাটা ভালো? হ্যাঁ, কারণ মানে এটা এত ধরনের কারণ সোনার খনির মতো হয়ে গেছে যে আমার এটা লাগবেই। মোস্ট অফ দ্য হ্যাঁ, আপনি দুইটা দিয়ে আছেন, সেখান থেকে আপনাকে জানতে চাচ্ছি। ধরেন আমি যখন বিসিএস জার্নির কথা বলতে যাই তখন সেটা সম্পূর্ণ আলাদা প্রিপারেশন, আলাদা প্রতিযোগিতা। এবং আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে মনে হয় আপনি যদি টাফনেসের ডিগ্রি অফ টাফনেস যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, তাহলে বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন মেম্বার হওয়া আমেরিকাতে একটা পিএইচডি স্টুডেন্ট হিসাবে ভর্তি হওয়ার থেকে অনেক কঠিন। ডেফিনেটলি। আপনি আপনি সহজেই এটা খুব সহজেই ইনিউমারেট করতে পারেন, অথবা খুব সহজে আপনি কনসিভ করতে পারেন একটা বিষয় যে 5 লক্ষ স্টুডেন্ট, নিয়ার অ্যাবাউট 500,000 পিপল পার্টিসিপেট করে একটা এক্সাম। হ্যাঁ, সেখানে ধরেন পার্টিসিপেট করার পর আপনার যদি টার্গেট থাকে আপনি জেনারেল ক্যাডার হবেন, তাহলে সেখানে হয়তো পোস্ট আছে 500 জেনারেল ক্যাডার। এবং এখন ফর্চুনেটলি কোটা নাই, কিন্তু আমরা তো কোটা ফেস করে আসছি, তো কোটার মধ্যেই মানে অর্ধেক চলে যায়। তার মানে আপনি যদি কোটা না থাকে আপনি 500-র মধ্যে চলে আসছেন কত, 250 বা 240-এ, কারণ কোটা তখন 56% ছিল। তো ওই যে বিষয়টা, সেটা আপনি চিন্তা করেন 500,000 পিপল থেকে আপনাকে ওই 250 জনের ভিতরে আসতে হবে। এটা হচ্ছে যে আপনার ওভারঅল ক্রাইটেরিয়া। এর মধ্যে পলিটিক্যাল লবিং বা অন্যান্য কোশ্চেন আউট হওয়া থেকে শুরু করে আপনার পলিটিক্যাল লবিং বলেন, অথবা ইলিসিট মানি ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনার হওয়া, আমি এটাকে বলতেছি না এটা যে হয়, কিন্তু এগুলো কথিত আছে, প্রবাবিলিটি আছে। তো সেটা যদি যদি হয়েও থাকে তাহলে তো প্রবাবিলিটি আরো কমে যায়। আমি বলছি না এটা হয়, আমি বিশ্বাস করি এটা হয় না, ঠিক আছে? আমি বিশ্বাস করি এটা হয় না, এবং বিসিএস এর জায়গাটাকে এখন আমি সম্মান করতে চাই যে ওইটা করাপশন ফ্রি আছে, এটা আমি সম্মান করতে চাই। কিন্তু যদি হয় আর কি, যদি কারণ আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটা সম্ভাবনা থেকে যায়, যদি হয় তাহলে সেটা আরো কঠিন। তার মানে আপনার ওই জিনিসটা হচ্ছে পুরোটাই একটা কাইন্ড অফ, শুধুমাত্র যে আপনার হার্ডওয়ার্ক তা না, ইটস কাইন্ড অফ ফ্লুক। এটা এক ধরনের, অনেক ক্ষেত্রে হয় কি আপনি ডিজার্ভ ক্যান্ডিডেট কিন্তু আপনি পান নাই, সেটা তো একটা বিষয় আছে। আবার এই যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটার মধ্যেই আপনি ওই ভাইবার মধ্যে 200 নাম্বার ছিল আমাদের সময়, আপনি অনেক ভালো করছেন রিটেনে অথবা প্রিলিতে, তো সেটা তার ভাইবাতে এসে দেখা যেত কি ভাইবাতে 200 নাম্বারের মধ্যে রিটেন আপনি যদি 180 পান, আরেকজন যদি 100 পায়, তাহলে আপনি রিটেনে কিভাবে ওই 80 নাম্বারের যেই আপনার একটা একটা যে গ্যাপ তৈরি হলো সেটা কিভাবে ফিল আপ করবেন? তো এখানে আরো টাফ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে টোটাল বিষয়টা চলে যাচ্ছে কিসের উপরে? টোটাল বিষয়টা চলে যাচ্ছে যে হার্ডওয়ার্ক তো আছেই, আপনি রিটেন কোয়ালিফাই করলেন সেটাও ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু ভাইভাতে যে 200 নাম্বার, সেখানে কার বোর্ডে পড়তেছেন, সেখানে কি কোশ্চেন আসতেছে সেটার উপরে পড়ে যাচ্ছেন অনেকটা। তো সেটা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি যদি লাকি হন, আপনার যদি সৃষ্টিকর্তা আপনাকে যদি ওই পদের জন্য চায়, হয়ে যাবেন, সেটা ভালো, সেটা। কিন্তু
আপনি দেখেন যদি রেশিওটা চিন্তা করেন সেই 500,000 থেকে সেই 250 পিপল, তার মানে হচ্ছে এটা খুবই, খুবই ন্যারো চান্স, হ্যাঁ? আর আপনি যদি চান্সের দিক থেকে চিন্তা করেন, আমেরিকার একটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে হয়তো 200 আবেদন পড়ে, 500 আবেদন পড়ে। সেখান থেকে হয়তো 10 জন নেয়, 20 জন নেয়। রিলেটিভলি সেটা অনেক ইজি। আর আপনি যদি দেখেন যে আপনার প্রোফাইলটি স্ট্রং আছে, আপনার অপরচুনিটি আছে হাজার, হাজার। বিসিএস তে এত নাই। ইউনিভার্সিটি প্রচুর এপ্লাই করতে পারেন আপনি। যদি আপনার সবগুলোতে ফি দিয়ে আপনি চেষ্টা করতে না পারেন, তাহলে আপনি অবশ্যই ফি ওয়েভার কোডের জন্য আবেদন করতে পারেন। আপনি প্রফেসরদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক প্রফেসর নিজেই তার রিসার্চের জন্য স্টুডেন্ট নিয়ে নেয়। আপনার সেন্ট্রাল অ্যাডমিশনেরও দরকার হয় না। কেমিস্ট্রিতে বেশি সেন্ট্রাল অ্যাডমিশন হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে অধিকাংশ ক্ষেত্রে প্রজেক্টে প্রফেসর ডাইরেক্ট নিয়োগ দিয়ে দেয়। সেটা আপনার জন্য আরও ইজি হয়ে যায়। তাহলে অবশ্যই আপনাকে মানে আমি বলব যে বিসিএস অবশ্যই একটা লুক্রেটিভ জায়গা। খুবই প্রেস্টিজিয়াস একটা জব। আমি অনেক ধরনের এটার অনেক ব্যাড রেপুটেশন আছে অনেক দিক থেকে। এটা বাদ দিয়ে আমি বলব যে আমি আমার অনেক অনেস্ট কলিগকে চিনি, যারা খুবই ভালো। তারা জীবনে ৳১ ঘুষ খায় নাই। ডেডিকেশনের সাথে কাজ করে। আমাদের কিছু, কিছু খারাপ অফিসারের জন্য সবার বদনাম অনেক সময় হয়ে যায়। বাট আমি বলব যে আপনি সৎ থাকতে চাইলে পৃথিবীতে কেউ ডোনাল্ড ট্রাম্প এসেও আপনাকে দিয়ে পড়াশোনা করাইতে পারে। আপনি যদি সৎ থাকতে চান, কারো পক্ষে এটা পসিবল না। আপনি হয়তো ডিক্লাইন করে চলে আসবেন যদি আপনি প্রোটেস্ট করে সেখানে কোনো কিছু করতে না পারেন। আপনি ডিক্লাইন করবেন, আপনি ওখানে সরি বলে চলে আসবেন। বাট আপনি যদি কারাপশন করতে না চান, পার্সোনালি যদি অনেস্ট থাকতে চান, তাহলে দুনিয়ার কারো সাধ্য নাই যে আপনাকে ডিসঅনেস্ট বানাবে। সো আমি অবশ্যই আমার অনেক কলিগকে সম্মান করি। তবে আমি বলব যে বিসিএস এর জন্য ৫ বছর চেষ্টা করাটা এটা একটু বেশি। ৫ বছর কেন ওয়েস্ট করবেন? আপনি একটা বিসিএস দেন। দেয়ার পরে আপনি যদি দেখেন যে সেখান থেকে আপনার এক্সপেক্টেড আউটকাম আসে নাই, তো আপনার প্রিপারেশন তো আছে। আপনি প্যারালালি আপনার স্কলারশিপ নিয়ে হায়ার স্টাডিজ এর জন্য অথবা বিদেশি কোনো কোম্পানিতে এপ্লাই করে জবে ট্রাই করেন। পৃথিবীতে অনেক দেশ আছে বাংলাদেশ থেকে সরাসরি ইঞ্জিনিয়ারিং রিক্রুট করে। আপনার ইন্ডিয়া থেকে যে আপনার H-1B বা এই যে ভিসাগুলাতে সরাসরি রিক্রুট হচ্ছে হাজার, হাজার ইঞ্জিনিয়ার। যেটা আমেরিকার বাজারে খুবই লুক্রেটিভ তাদের জন্য। তারা ইন্ডিয়ান যে আইআইটি বা অন্য যে ভালো, ভালো ইনস্টিটিউট গুলো আছে, তারা যে এরকম স্কিলড ম্যান পাওয়ার তৈরি করে। আপনি স্কিলড হন। স্কিলড হলে আমার মনে হয় না বিসিএস এ প্রচুর ইঞ্জিনিয়ার যাচ্ছে, এখন ডাক্তার যাচ্ছে, তারা ফার্স্ট হইতেছে। জেনারেল ক্যাডারগুলোতে ডমিনেট করতেছে। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে একজন বুয়েটের স্টুডেন্ট ন্যাচারালি চীনা ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে এট দ্য বিগিনিং সে ট্যালেন্টেড থাকে। এরপরে রিসার্চে গিয়ে বা হায়ার এডুকেশনে গিয়ে কি হয় সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাংলাদেশের মেডিকেলের একজন ছাত্রের সাথে আমার যদি তুলনা করেন, আমি কেন মেডিকেলে ভর্তি হইনি? কারণ আমি চান্স পাইনি, সে পাইছে। তো ওই পর্যন্ত তো সে আমার থেকে বেশি ট্যালেন্টেড ছিল, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে কি, পরবর্তীতে যখন সে এরপরে দেখা গেল আমি যদি কেমিস্ট্রি চীনা ইউনিভার্সিটিতে খুব ভালো পড়াশোনা করি, সে যদি মেডিকেলে ভালো না করে, তাহলে সে খারাপ হয়ে যাচ্ছে, আমি ভালো হয়ে যাচ্ছি। সেটা ভিন্ন বিষয়। কিন্তু ওই পর্যন্ত তো সে ভালো ছিল। তার মানে হচ্ছে যে সে ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিল। এখন সে যদি চেষ্টা করে যে আমি এখন বিসিএস ক্যাডার হব, তাহলে তো তাকে দমিয়ে রাখা, সে ইজ ডেফিনিটলি ইনডমিটেবল। আমি তাকে দমিয়ে রাখতে পারবো। তাহলে কম্পিটিশনটা অনেক বেশি ওখানে। তবে ওভারঅল আপনি যদি সৎ থাকতে চান, যেই স্যালারি স্ট্রাকচার বাংলাদেশে, সেই স্যালারি স্ট্রাকচারে আপনি ডিসেন্ট লাইফ লিড করতে পারবেন, হয়তো নিজে, নিজে। কিন্তু আপনি যদি কাউকে হেল্প করতে চান, কন্ট্রিবিউট করতে চান ফ্যামিলিতে বা আত্মীয়স্বজনদেরকে অথবা অন্য কোনো জায়গায়, তাহলে আপনি যদি সৎ থাকতে চান, তাহলে বাংলাদেশে সিভিল সার্ভিস হোক আর অন্য জব হোক, তাহলে সেখানে ফাইন্যান্সিয়ালি তো আপনি আপনার ল্যাকিংস থাকবেই। কারণ আপনি ৳৮০,০০০ বেতন যদিও পান, ৳৮০,০০০ বেতন দিয়ে আপনি নিজে চলবেন, নিজের ফ্যামিলি চালাবেন, নাকি আপনি মানুষকে হেল্প করবেন? কিন্তু আপনি যদি মনে করেন যে বিদেশে আসবেন, পিএইচডি করবেন, আপনি আমেরিকাতে পিএইচডি করার পর আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি যদি 100K স্যালারি ড্র করেন ইয়ারলি, তাহলে আপনি দেখেন যে এটা বাংলাদেশে কয় বছর লাগবে কামাতে। আমি কোনোটাকে ডিসকারেজ করতেছি না। আমি শুধু হ্যাঁ, ডেফিনিটলি। কোনটাতে কি ধরনের অ্যাডভান্টেজ আছে সেটা। এটা এখন মানুষকে ডিসিশন নিতে হেল্প করবে। আমি আমেরিকার পিছনে ২ বছর চেষ্টা করলে, অথবা অস্ট্রেলিয়া অথবা কানাডা, এগুলোতে যদি আমি ২ বছর চেষ্টা করি এসব কান্ট্রিগুলাতে হায়ার স্টাডিজের জন্য, ক্যারিয়ার করার জন্য, আপনি করতে পারেন। এখন আমাদের ধর্মীয় অনেক বিষয় কাজ করে আমাদের মধ্যে, যে আমি একটা মানে আপনার নন মুসলিম কান্ট্রিতে যাবো কি যাবো না, সেটেল হবো কিনা, সেটা অনেক ডিবেটেবল ইস্যু। আমি ওইদিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলতে চাই যে বাংলাদেশের বিসিএস আপনি ট্রাই করতে পারেন। তবে আমার মনে হয় লং টাইম সেটার পিছনে আপনি পড়ে থাকাটা মনে হয় না ওয়াইজ। সো সেক্ষেত্রে আপনি একবার চেষ্টা করেন, হলো না,
পরের বার আপনি আবার শুধুমাত্র বিসিএস এর জন্য চেষ্টা করবেন তা না। পরের বার আপনি প্যারালালি ট্রাই করেন। আর শুরু থেকেই যদি আপনার প্ল্যান থাকে যে আপনি হায়ার স্টাডিজ এর জন্য ওভারসিজ যাবেন অথবা ক্যারিয়ার, আপনি দেখেন আমেরিকা থেকে পড়াশোনা করে তো বাংলাদেশের কোম্পানিতে জব করে, তাই না? আমেরিকাতে মানে ইংল্যান্ড থেকে পড়াশোনা করে আমার কলিগ আছে, তারা আবার বাংলাদেশে ফেরত যায়। অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে ফেরত যায়। আমার এখানে আমেরিকাতে পড়াশোনা করে আমাকে ফেরত যেতে হবে। তার মানে আমি এই যে আমি এখানে কয়েক বছর কাটাচ্ছি, এই কয়েক বছরটা কি বৃথা? না। আমি এটা চাইলে আমি বাংলাদেশে এখানকার যে মানে আপনার নলেজ বা এখানকার যে এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করে আমি আমার যে ওয়ার্ক প্লেস সেখানেও আমি ভালো কিছু করার চেষ্টা করতে পারি। সো ওভারঅল আমার কাছে মনে হয় ডিসিশন ওইটাই হওয়া উচিত যে বিসিএস এর জন্য ট্রাই করেন, ঠিক আছে। হয়ে গেলে তো ভালো। কিন্তু সেটার জন্য ৫ বছর ৬ বছর ওয়েট করে সেটা ওয়েট করাটা ওয়াইজ না। কারণ কর্মক্ষেত্রে আপনি পিছিয়ে যাচ্ছেন। সবাই তো একটা লিমিটেড টাইম দুনিয়াতে থাকে, তাই না? সো সেটা ভালো ডিসিশন না। এই হচ্ছে আমার কাছে মনে হয় আ কম্পেয়ার করা উচিত। ২ টারই প্রোস কনস দেখা উচিত এবং এরপরে ডিসিশনটা অবশ্যই নিজেকে নিতে হবে। আর আমার কাছে মনে হয় আমি এতটুকুই বলতে পারি যে বিসিএস ভালো জব। অনেক সৎ অফিসার বাংলাদেশে আছে, ডেডিকেটেড অফিসার আছে, করাপ্টেডও আছে। আর হায়ার স্টাডিজ এর জন্য যারা আসে তারা অন্তত এতটুকু বলতে পারে যে ফাইন্যান্সিয়ালি সে ভালো থাকবে আমার কাছে মনে হয়। যদি ধরেন আপনি আমেরিকাতে ক্যারিয়ার আপনি নিজেই ফিল করতে পারবেন যে ডেফিনেটলি। হ্যাঁ, আর সবকিছুর পরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ফ্যামিলি থাকবে, তাদের একটা এক্সপেকটেশন থাকবে অথবা আপনি নিজের দেশ ছেড়ে কেউ আসতে চায় না, ওই বিষয় আছে। তবে আমি বলব যে এখন আমেরিকা তা, ঢাকাও তা, চট্টগ্রামও তা, আপনার অস্ট্রেলিয়াও তা। আপনি ভিডিও কলে কথা বলতে পারতেছেন, যোগাযোগ রাখতে পারতেছেন। চাইলে ২-৩ মাসে একবার দেশে যাইতে পারতেছেন। হু কেয়ারস? যখন যা ইচ্ছা করতে পারতেছেন। আর দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাইলে আপনি যদি বিদেশে এসে আপনি পিএইচডি করেন, আপনি তখনই দেশের জন্য অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে? আপনি যে শুধুমাত্র দেশে থেকে করতে পারবেন তা না। বাংলাদেশের যে টোটাল ইকোনমিক যেই সিনারিও সেটার একটা রিভলিউশন হয়ে গেছে শুধু ফরেন রেমিটেন্স এর মাধ্যমে, তাই না? মানুষের বিদেশ থেকে পাঠান। তাছাড়া বাংলাদেশের এই কারেন্সিগুলো বা এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো ব্যালেন্স হতো কি করে? বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক কি শুধুমাত্র বাংলাদেশের আয়ে চলে? না। বিদেশি মানুষ টাকা পাঠায়, সেগুলো আবার বাংলাদেশে করা যায়। সো ইকোনমিক যে সিনারিও বাংলাদেশে সেটা অবশ্যই শুড বি গ্রেটফুল টু ফরেন রেমিটেন্স আর্নার্স, ওয়েজ আর্নার্স। এটা একটা ভিন্ন অ্যাসপেক্ট, বাট আমি এখানে বললাম আরকি। তো এটা হচ্ছে আরকি বিষয় ভাই। আপনার মানে আমি জানি না আপনার আমি সত্যি কথা বলতে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস কনভারসেশন। আমি আসলে এখানে যদি আমরা শুরু করছিলাম হায়ার স্টাডি নিয়ে, কিন্তু সত্যি কথা বলতে দিস ইজ রিয়েলি আমি চাইছিলাম যে আপনার সাথে এই কনভারসেশনটা এই জন্য হোক, কারণ আপনার হায়ার স্টাডি তো হচ্ছে আপনার প্রিভিয়াস স্টাডির পরবর্তী ধাপে আপনি হয়তো ডিসিশনে মেক করেন, কিন্তু এই জায়গাটায় আসার জন্য আপনার কিন্তু অনেকগুলা স্টেপ পার করতে হয়, আপনার অনেক কিছু অ্যাচিভ করতে হয় বা প্ল্যান করতে হয়, এবং এইটার অনেকগুলো গল্প থাকে। এবং এইটার যে প্রোগ্রেশন বা ধরেন আপনি যে আপনার ল্যাবের স্টোরি, তারপরে হচ্ছে আপনার পরবর্তী আমরা যে এই সোশিও ইকোনমিক বিভিন্ন বিষয়গুলো, যে এটা আসলে আমি আসলে খুবই খুশি যে আপনি টপিকগুলো নিয়ে আসছেন। কারণ হচ্ছে যে দেখেন আমি আসলে আপনি যেভাবে জিজ্ঞেস করছেন আমি আসলে টু দি পয়েন্ট আনসার করিনি। আমার কাছে মনে হচ্ছে আমি একটু আউট অফ কনটেক্সট চলে গেছি অনেক সময়। না, না, ওভারঅল আমার ক্ষেত্রে আমি আসলে এভাবে এটা একটা কাইন্ড অফ ইমপ্রম্পটু। আমি ওভাবে যে অর্গানাইজড ওয়েতে এখানে বসছি তা না। আপনি আমাকে ফোন করছেন, আমি জাস্ট ১০ মিনিট নোটিস না, না, দ্যাটস দ্য গুড থিং। কারণ হচ্ছে ভাই আমার পয়েন্ট হচ্ছে যে আ আমি ধরেন আমি আমি আ আ একটা আপনার এই রিলেশনশিপ নিয়ে আমি একটা মানে কিছু ইভেন্ট মানে কিছু রিলসের মতো করে, সেটা হচ্ছে নো কনট্যাক্ট থিওরির মতো। এটা হ্যাঁ, সবাই তো ওইখানে দেখা গেছে যে আমি জিনিসটা যখন আমি বলি, এরপরও কিন্তু মানে আমি যতভাবেই তাদের ব্যাখ্যা করি, যতগুলো কোয়েশ্চেন অ্যান্সারই দেই। কারণ আমি যেই নতুন, নতুন যে ভিডিওগুলো বানাই, দেখা গেছে ওইটা হচ্ছে যে পরবর্তী কেউ আমাকে কোয়েশ্চেন করছে, সেটা অ্যান্সারটা দেওয়া প্রয়োজন। বা একই কোয়েশ্চেন ৫ জন ৬ জন করছে। সো আই ক্যানট অ্যান্সার অল অফ দেম। তো যেটা হয় যে এই যে আউট অফ কনটেক্সট এ যে আলোচনা, এটা ভালো জিনিস হচ্ছে যে ধরেন এই যে আপনি একটা বিষয় নিয়ে আসছেন যে বাংলাদেশে আপনি ৳৮০,০০০ কামানোর পর আপনার যে পরবর্তীতে আসলে এটা কতটুকু আপনি নিজে কতটুকু হেল্প করবেন, কতটুকু বাইরের মানুষকে হেল্প করবেন। হ্যাঁ, এইটা আসলে খুবই ইম্পোর্টেন্ট দ্য কনভারসেশন, বিকজ আ অনেক কিছু আপনার মাথায় রাখতে হয় যে আসলে আমি কি আদৌ মানে হোয়াট এম আই গোইং টু মেক এনাফ অর ইজ ইট ওর্থ ইট টু গো টু অ্যাব্রড। হ্যাঁ, এবং সো আমার আসলে আ খুবই ভালো লাগছে যে আমার অনুষ্ঠানটা আরকি শেষের দিকে। তা আমি আপনাকে
খুবই কৃতজ্ঞ আপনার প্রতি যে আমি জাস্ট আমি আমি আসলে এখানে আপনার সাথে এই শো এ পার্ট হতে পেরে আমি ডেফিনিটলি আই ফিল রিয়েলি রিয়েলি প্রাউড। আমার কাছে মনে হচ্ছে আর অনেস্টলি আপনি ফিল করবে কিভাবে আমি জানি না এটা কিভাবে এক্সপ্রেস করবো। আমি যখন শুনেছি যে আপনার ওই অ্যাচিভমেন্টের বিষয়টা যে আপনি গ্লোবাল সায়েন্টিস্টদের র্যাঙ্কিং এ চলে আসছেন, এটা আমি ওই দিনের জন্য আমি মনে করি শুক্রবার ছিল মোস্ট প্রবাবলি। আমি ঐদিন জুমার নামাজ পড়ে আসার সময় আমি honestly এত ভালো ফিল হচ্ছিল যে বেলায়েত ভাইয়ের ভাই এত ভালো পজিশনে গেছে। আমি উনার সাথে তো আমার রেগুলার যোগাযোগ হয়। আর এখন যখন আপনি আমাকে বলছেন আপনি আমার সাথে কথা বলবেন, এটা সেকেন্ড থট আমি করি নাই। আমি ১ম থটেই বলছি যে আপনার সাথে কেন কথা বলব? এখন আমি যেহেতু আমাদের এই কনভারসেশনটা বেসিক্যালি কিছু টার্গেট অডিয়েন্সের জন্য, তাই না? টার্গেট পিপলের জন্য যারা ক্যারিয়ার প্রসপেক্ট যাদের ক্যারিয়ার নিয়ে যাদের মানে আপনার চিন্তাভাবনা আছে বা ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য। আমি শুধু এতটুকুই বলব ভাই, এখানে পিএইচডি জার্নিটা কোনোভাবে ইটস নট এ বেড অফ রোজেস। এটা অনেক ডিফিকাল্ট একটা ফেজ। এখানে প্রতিটা মুহূর্তে আপনার সামনে চ্যালেঞ্জ আসবে। আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। ইউ কান্ট ব্রেক ডাউন। আপনাকে অবশ্যই রেজিলিয়েন্ট হইতে হবে। এখানে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। প্রতিটা এই যে একটা আমি শেয়ার করেছি মাঝখানে কিছু যে আপনার কলিগরাই কখনো চাইবে না। দে উইল ট্রাই টু ড্র্যাগ ইউ। কখনোই চাইবে না যে আপনি তাদেরকে সুপারসিড করে যান, আপনি ভালো কিছু অ্যাচিভ করেন। আপনার কিন্তু ওই কিছু নেমসেক আপনার অ্যাপ্রিসিয়েশন করবে। ওটা ঠিক আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি এখানে কে কোন রেস থেকে আসতেছে, কালচার থেকে আসতেছে ডাজন্ট ম্যাটার। আমার যেই অভিজ্ঞতাটা কিছু রেসিজম আছে বাট ইট ডাজন্ট ম্যাটার। আপনার ওই রেসিজমগুলো আপনার কোনো প্রভাব হবে আপনি যদি আপনার এক্সেলেন্স শো করতে পারেন তাহলে এখানে অবশ্যই সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমার মনে আছে একটা গ্র্যাড সেমিনার হয়েছিল আমার সেকেন্ড ইয়ারের মাঝামাঝি। ওই গ্র্যাড সেমিনারে আমি অনেক চেষ্টা করে ২ মাস চেষ্টা করে আমার টোটাল সেমিনারের কনটেন্টগুলোকে আমি অর্গানাইজ করছি। করার পরে সেখানে দেখা গেল কি এটা জানি না আপনার মানে কিভাবে নিবে অডিয়েন্স। আমি জাস্ট এটা মানে এনকারেজ করার জন্য বলতেছি। আমি পরে দেখলাম যখন আমার সাথে আরো ২ জনের প্রেজেন্টেশন ছিল, আমরা টোটাল ৩ জন প্রেজেন্টেশন দিয়েছিলাম। আমি নিজেই বুঝতে পারতেছিলাম যে তাদের সাথে আমার ডিফারেন্সটা কোথায়। মানে আমি অনেক বেশি অডিয়েন্স কোয়েশ্চেন পেয়েছি এবং পরে গ্রেডিং এর সময় দেখা গেছে যে আমি টোটাল ওই গ্রেডিংটাকে টোটালি অনেক বেশি পরিমাণে আপনাকে এটাকে অপটিমাইজ করে নিতে হয়েছে। কারণ আপনাকে ব্যালেন্স করে নিতে হয়েছে। কারণ ওদের পয়েন্ট অনেক কম ছিল আমার তুলনায়। তো দেখা গেল কি আমার প্রফেসর ওইদিন ১ম আমার প্রফেসর এসে পরবর্তীতে আমাকে স্পেশালি আমার প্রফেসর আমাকে বলছে, "তোমার প্রেজেন্টেশন আমি এনচান্টিং প্রেজেন্টেশন করছি। আমার খুব ভালো লাগছে এবং তোমার প্রেজেন্টেশনের প্রতিটি স্টেপ আমি এনজয় করছি।" এবং আই ফিল প্রাউড অফ ইউ। কারণ হচ্ছে ওখানে আমার প্রফেসরের স্টুডেন্ট হিসেবে আমি প্রেজেন্ট করতেছি। ওখানে অডিয়েন্স হিসেবে ওই ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের সব প্রফেসর জাজ। মানে ওইটা খুবই টাফ একটা ফেজ হয় আপনার ওই আমাদের এই পিএইচডি জার্নিতে। গ্র্যাজুয়েট সেমিনার একটা কোর্স থাকে। তো সেখানে সব প্রফেসর হয় আপনার গ্রেডার। সবার আপনার গ্রেডিং এর কম্বিনেশন সেটা হয়। তো আমার কাছে মনে হচ্ছে কি ধরেন আমরা তো আমার থেকে এখানে যারা পিএইচডি করতেছে তারা সবাই আমার থেকে ৮ বছরের ছোট, ৭ বছরের ছোট, ১০ বছরের ছোট। কারণ আমি তো বাংলাদেশ থেকে এখানে সবাই পিএইচডি করতেছে আন্ডারগ্রেড শেষ করেই। আর আমি আমার মাস্টার্স, এমফিল তারপরে ধরেন আপনার জব সবকিছু মিলিয়ে আমি তো মনে করেন এইজেড এদের তুলনায়। তো তাই বলে কি আমাকে কোনো কিছু তারা ছাড় দিচ্ছে? নো, কোনো কিছুতেই ছাড় নেই। আপনাকে ফুল পটেনশিয়াল প্রতিটা জায়গাতেই আপনাকে এক্সেলেন্স সিন্টিলেশন শো করতে হবে। আদারওয়াইজ আপনাকে আপনি ভালো গ্র্যাজুয়েট হতে পারবেন না। আমার শ্রোতাদের বা দর্শকদের জন্য আমার এতটুকুই অনুরোধ যে আপনি পরিশ্রম করেন, চেষ্টা করেন এবং এই পরিশ্রম চেষ্টা কখনোই বৃথা যায় না। সবসময় এটা ই এটা বলবো ইট ওয়ার্থ ইট এবং এটা অবশ্যই আপনাকে পে ব্যাক করবে। আপনি কোনো লার্নিংই বৃথা যায় না। সো আমি এনকারেজ করার জন্য বলতেছি এটা যে আপনি চেষ্টা করেন, রেজাল্ট দেওয়ার মালিক সৃষ্টিকর্তা এতটুকুই। এবং আমি অবশ্যই এর সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আপনি বাংলাদেশের নামটাকে আরো বেশি গৌরবান্বিত করেন। বিশেষ করে আমেরিকান এসব ফিল্ডে। জানি না আমাদের ফিউচার কি বাট আমি এতটুকু বলতে পারি যে যতদিন লাইফ আমি কাটিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আমার কোনো কিছু নিয়ে কোনো রিগ্রেট নাই। আর স্ট্রাগল এর কথা যেটা শুরু থেকে বলতেছিলাম, আমার মনে হয় সবার লাইফে স্ট্রাগল আছে। আমারটা একটু ডিফারেন্ট স্ট্রাগল, অনেকেরটা অন্য রকমের স্ট্রাগল।
আর স্ট্রাগল ছাড়া আপনি একাডেমিক্যালিও সাউন্ড হইতে পারবেন না। পড়তে হবে তো আপনাকে, রাতে পড়তে হবে, দিনে পড়তে হবে, সন্ধ্যায় পড়তে হবে। তো পড়ালেখা করতে হবে, রিসার্চ করতে হবে, কাজ করতে হবে, এসব তারপরে না আপনার অ্যাচিভমেন্ট আসবে, আর তখন আপনি মেন্টালি স্যাটিসফাইড থাকবেন। আর আপনি যদি মনে করেন আমি ঘুষ খাবো, দম করবো, মনে করেন যে মানে মানুষের হক নষ্ট করব, এটা ভিন্ন অ্যাসপেক্টের। বাট আমি যেহেতু সরকারি কর্মকর্তা, আমার এতটুকু আমার মানে বলার খুব ইচ্ছা এই প্ল্যাটফর্মে, আর এতটুকু জাস্ট এক মিনিট বলি, কোনোভাবেই অবৈধ অর্থ আপনাকে সুখ দিতে পারবে না, এটা গ্যারান্টি। আপনি যদি রিক্সা চালান আমি আপনাকে সেলিউট করি, আপনি শ্রমিক সেলিউট করি, কিন্তু আপনি যদি বলেন আমি অফিসের টাকা মেরে খাইছি, ডোনেশন মেরে খাইছি, আমি প্রজেক্ট থেকে দুর্নীতি করছি, মনে করেন এই যে বিষয়গুলো আপনি যদি করেন, তাহলে আপনি মনে করেন আজকে একটা রিপোর্ট দেখলাম যে এবি ব্যাংক থেকে একজন 195 কোটি টাকার লোন নিয়ে ফারার হয়ে গেছে। সে মনে করেন কে একদম মানে তার কিছুই নাই, সে একটা মানে মেডিকেলের কি একটা জায়গাতে সে এক দোকান নিয়ে বসছে যেখানে 20,000 টাকা জিনিস নেই, সেটাতে 1 লাখ টাকা মানে 1,95,000 সরি 195 কোটি টাকা লোন নিয়ে চলে গেছে। তো আমার কথা হচ্ছে একজন মানুষের কি 195 কোটি টাকার আদৌ দরকার আছে? কেন এরকম করবো? আমার লাইফের গোলটা কি? আমি ওই মানে ইলন মাস্ক দুনিয়া থেকে চলে যাবে, আমিও চলে যাব। সো সিম্পল লাইফটা সিম্পল থাকুক, করাপশন ফ্রি থাকুক, মানুষের কল্যাণে নিবেদিত থাকুক, এটাই হওয়া উচিত সিম্পল গোল। এত এরপর তাহলে আমার কাছে মনে হয় যেন মানুষের বেঁচে থাকাটা সার্থক। আমার অবস্থান থেকে আমি অবশ্যই চেষ্টা করব, সবার অবস্থান থেকে সবাই চেষ্টা করবে, এতটুকু এক্সপেকটেশন। ধন্যবাদ ভাই, অনেক কথা বলে ফেললাম। আপনি খুবই আমি খুবই গ্রেটফুল ভাই যে আপনি আপনার এই সময়টা দিচ্ছেন। আর আমি আসলেই অনার্ড যে মানে আপনাকে বলার পর আপনি যে আসছেন। আর আমি আসলে খুব চাই যে যারা আর কি এই আপনার এই পডকাস্টটা শুনবে, আমি 100% যে তারা শুধু বেনিফিটই হবে না, তারা তাদের শত শত কোশ্চেন যেগুলা হয়তো বা তাদের মনে থাকে বা হয়তো আমাকে করে, সবগুলো অ্যান্সার পেয়ে যাবে। এবং অনেস্টলি ভাই আমি আজকে আপনার কাছ থেকে এত কিছু জানছি, বাট ওয়ান থিং আই এম ফিলিং জেলাস না যে আপনি 12টা পর্যন্ত ল্যাবে থাকেন, এটা আমাকে ঘুমোতে দিচ্ছেন। আই হ্যাভ টু ওয়ার্ক মোর। আই না ইট ইজ এ পজিটিভ পজিটিভ হচ্ছে থিং, ইনফ্লুয়েন্স। এটা এটা ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে কি আমি আমার কাছে মনে হয় কি, ধরেন আমি যখন এখানে কাজ করা শুরু করি, আমি আসতেছি হয়তো সকাল 9:30টায় 10টায়, ঠিক আছে? আসার পরে আমার রিসার্চের জন্য সময় থাকতো না, একটা সময় আমাকে 12টা পর্যন্ত কাজ করা ছাড়া তো আমার প্রজেক্ট এগুলো আগাইতো না, তাই না? এখন আমার প্রফেসর যখন আমাকে বলে দিয়েছে যে তোমার প্রজেক্ট তুমি ডিজাইন করবে, আই ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্ট। সো এখন বিষয়টা হচ্ছে এইটা যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে নিজে ডিজাইন করতে হবে, নিজে চেষ্টা করতে হবে, নিজের লিটারেচার পড়তে হবে, কোন প্রজেক্টের পসিবিলিটি বেশি, আমি এমনভাবে রিসার্চটা ডিজাইন করতে হবে তাহলে আমি প্রথমে তো আমার আমার এরিয়াতে আমি যেটা করতেছি, আমাকে তো প্রথমে বুঝতে হবে ক্যাটালাইসিসটা কি, কীভাবে কাজ করে, মেকানিজমটা কি। মেকানিজম বোঝার পরে আমি যখন বুঝে ফেলছি যে আমি ইনোভেশন কি করতে পারি, নতুন ইনোভেশন কি থাকবে আমার এই যে প্রজেক্টে, তখন আমি 4-5টা এরিয়া খুঁজে বের করি। 4-5টা এরিয়া বের করার পরে যদি দেখি যে এটা লুক ক্রিয়েটিভ, তখন আমি অথবা এটার খুবই এটার হাই পটেনশিয়াল আছে, তখন আমি একটা এলিমেন্টারি ভাবে একটা রিয়াকশন করি। করার পর যদি দেখি যে কাজ হচ্ছে, তখন আমি চিন্তা করতেছি আরো 2-3টা করে, দেখি যে হয়ে গেছে, তখন আমি লার্জার ব্রড স্কেল সাবস্ট্রেট স্ক্রিনিং করা শুরু করে দিই। 2-একটা আউটলায়ার তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা করার পর আমি যদি এটা হয়ে যায়, তখন আমি এটা মেকানিক্স স্টাডি করার পর আমি বসকে দেখালাম যে আমি এটা করছি, দেখো এটা কেমন হয়। এইভাবে মনে করেন একটা করলাম, 2টা করলাম, 3টা করলাম, করার পরে আমার তো একটা লিমিটেশন আছে, আমার এর বাহিরে যাওয়ার দরকারও নাই, সুযোগ নেই। আমি বরং ওইটাকে কিভাবে আর এনরিচ করা যায় সেটা করবো। যেমন আমি প্রথম যেই মানে এখন এটা করতে গিয়ে দেখা যায় কি, কেন রাতের 12টা বাজে, এর কারণ হচ্ছে দিনের সকালে আসলাম, শুরু করলাম, ল্যাবের কিছু কমন ক্লিনিং কাজ থাকে অথবা কমন কিছু কাজ থাকে, সেটা করলাম, কলিগদের এই কোশ্চেনে জবাব দিলাম, ওই কোশ্চেনে জবাব দিলাম, দেওয়ার পরে দেখা গেল কি কলিগরা 3:30-4টার দিকে বাসায় চলে গেল। এখন আমি টিচিং করলাম, টিচিং করে আসলাম, আসার পরে দেখলাম যে আমার থিওরি কোর্সগুলো থাকে, থিওরি কোর্সের কাজ করলাম, রিসার্চ কখন করব, তখন আমাকে করতে হয় কি যে রিসার্চ করার জন্য ওই সন্ধ্যার পরে একদম সাউন্ড এনভায়রনমেন্টটার দরকার হয়। আমি এটা আমার কি স্ট্র্যাটেজি, সবাইকে এরকম করতে হবে তা না, আমি ওই ল্যাবেরও ওই সময়টুকু ইউটিলাইজ করি। এখন এটা করলে হয় কি যে আপনার দেখা গেল কেউ আমাকে ডিস্টার্ব করতেছে না, আমি কাজ করে যাচ্ছি 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা কাজ করার পর সেই ডাটাগুলোকে আবার অর্গানাইজ করে ডাটা অ্যানালাইসিস করার পরে দেখতে হবে যে কতটুকু ম্যাচ হয়েছে, কতটুকু ভালো ডেটা আসছে, কতটুকুকে রিপ্রডিউস করতে হবে। তো এইভাবেই কৌশলগতভাবে আগাতে হয়েছে আর কি সময়টাতে, কারণ এই ধরনের রিসার্চ আমি আসলে আগে করিনি। তো এখন এটা করতে গিয়ে দেখা যায় কি, আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি খুবই
মোটিভেটেড হয়ে যাবেন এটা ভেবে যে আমি যা চিন্তা করতেছি সব রিয়েলিটিতে হইতেছে। কারণ এই জিনিস তো দুনিয়াতে আগে কেউ করে নাই। রিয়েলিটি হচ্ছে আমি যত ছোট কাজই করি সেটা তুমি রিসার্চের ক্ষেত্রে তো এটা ইনোভেটিভ, তাই না? এই জিনিস অতীতে কেউ করে নাই। তার মানে আমি চেষ্টা করতেছি কিছু রেজাল্ট আসতেছে এটা আপনাকে আরো মোটিভেট করবে। করার পর আপনাকে কাজ করার জন্য আরো এনট্যাঙ্গেল করে ফেলবে পুরো বিষয়টার ভিতরে। তো এটা আমার কাছে মনে হয় কাইন্ড অফ মানে চেইন। আপনি একবার শুরু করলে আপনি যখন দেখবেন যে জিনিসগুলো হচ্ছে তখন এটা ডেফিনিটলি দ্যাট উইল গিভ ইউ ইমেন্স প্লেজার আমার কাছে মনে হয়। আমি মাঝে মধ্যে খুব মজাও পাই এই কাজগুলো করতে গিয়ে। আর এটা হয়ে গেছে। অনেকে এটা ৭২ ঘন্টা পারে না আর আমার সেকেন্ডের মাথায় হয়ে গেছে। তার মানে আমার এটাতে নিশ্চয়ই কিছু ইনোভেশন আছে। আমার আমার যে ক্যাটালিস্ট ডিজাইনটা এবং সেই ক্যাটালিস্ট ডিজাইনটা নিশ্চয়ই এটা ভালো কিছু। তখন আপনি সৃষ্টিকর্তার উপর অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ আমি তো জানতাম না এটা। এটা যা কিছু সৃষ্টিকর্তা তো জানতো। সে দিছে আমারে। I was just endorsed from the creator এটাই হচ্ছে আর কি বিষয়। তো এটা মানে রাতের ১২টা তো সবসময় হয় তা না। ওই যে বললাম আমি ধরেন আ দুপুর পর্যন্ত কাজ করছি, বিকালে ২টা-২.৩০ পর্যন্ত বাসায় গেছি, খাওয়া-দাওয়া করছি। আমার এক তন্ময় নামে আমাদের এক হাউসমেট আছে তার সাথে বসছি। একটা সাউথ ইন্ডিয়ান সরি ইন্ডিয়ান সিনেমা দেখছি। দেখার পর আরেকটা সিনেমা দেখা শুরু করে আমি বলছি, "আমি আর থাকবো না, তুমি দেখো আমি চলে যাই কাজ শুরু করি।" তখনই আসতেছিলেন। তো এটা সবসময় যে কাজ করতেছি তা না। আমি বাংলাদেশের প্রতিটা ইভেন্ট আমি ফলো করি। পলিটিক্যাল হোক, ইকোনমিক হোক, প্রতিটা প্রতিটা বিষয় আমি ফলো করি। এটা আজকে না, সেটা সে 2012 থেকেই আমি টোটালি বাংলাদেশের পলিটিক্সটাকে ক্লোজলি অবজার্ভ করি। এখন মানে সবসময় চাই বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, পৃথিবীর সবাই ভালো থাকুক। কিন্তু দিন শেষে একটা বিষয় হচ্ছে কি, নিজের বিষয়গুলাকে নিজেকেই করতে হয়। কেউ করে দিবে না। নোবডি উইল হেল্প ইউ। কিছু সার্টেন মোমেন্ট আছে যে সার্টেন মোমেন্ট গুলোতে আপনি আপনার জন্য রাজা, আপনি আপনার জন্য প্রজা। এটা হচ্ছে লাইফের কমন সিনারিও আরকি। তো যাই হোক আমি আসলে লেন্দি করে ফেলতেছি। না, 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 কোনো সমস্যা নাই ভাই। এটা আপনি বিশ্বাস করবেন না আমি কতটা এনজয় করছি আপনার সাথে কথা বলাটা। আমি এটা এইটা ভাই শুধু আমি না বা আমি বলবো যে এত এত ইনফরমেশন এটা এই কনভারসেশনে হয়েছে যে ইনক্লুড হয়েছে এটা হচ্ছে আমি প্রিটি শিওর যে যারা এটা শুনবে তারা মানে বুঝতে পারবে যে আসলে কেন আসলে আপনি আমাদের আসলে আজকে গেস্ট ছিলেন। তো ভাই আমার এখন আপনারও হয়তো ল্যাবে আমি আমি জানি না আপনি আপনার সময় নিয়ে নিয়েছি আমি মনে করি কারণ আমার ল্যাবে কাজ ছিল। বিষয়টা হচ্ছে কি ল্যাবের সময় আসলে কেউ আমাকে বাউন্ড করে দিচ্ছে না যে তুমি অনেক একটা পিএইচডি লাইফটা হচ্ছে আপনি নিজেই সেলফ মোটিভেটেড হতে হয়। আমি নিজেই অনেক সময় কাজ করি। পেপার পড়ি মানে রিসার্চ পেপার পড়ি। তা না হলে তো ডিগ্রি দিবে না আমাকে। আমি জানি আমাকে ডিগ্রি পেতে হলে ডিগ্রি আমাকে এত সহজে দিবে না। ডিগ্রি পাইতে হলে আমাকে এক্সেলেন্ট শো করতে হবে। এটা সবার ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে না। এখানে গিয়ে যত মানুষ পিএইচডি করে, এটা বাংলাদেশের রিসার্চ প্রেক্ষাপট, আমেরিকার রিসার্চ প্রেক্ষাপটের মধ্যে অনেক তফাৎ। আমাদের অনেক শেখার আছে এখন বাংলাদেশে ওই জায়গাগুলোতে। অনেক মানে অনেক ল্যাকিংস আছে। তো রিসার্চ এমন একটা বিষয়, আমেরিকা এসছে রিসার্চের কারণে, তাই না? আমেরিকার অনেক কিছু আছে যেটা দুনিয়ার কেউ জানে না। চায়নার অনেক কিছু আছে দুনিয়ার কেউ জানে না। তো এখন এগুলো তো আপনি নিজেও জানেন, আপনি যে এরিয়াতে রিসার্চ করেন, অনেক কিছু থাকে খুবই কনফিডেন্সিয়াল, তাই না? অনেক কনফিডেন্সিয়াল রিসার্চ করা হয়। মানে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অথবা আপনার এদের হাজার প্রজেক্ট আছে যেগুলো কনফিডেন্সিয়াল। নাসার অনেক প্রজেক্ট আছে কনফিডেন্সিয়াল, আপনি শেয়ার করতে পারবেন না। জাপানেও অনেক রিসার্চ শেয়ার করে না। তো মানুষের অক্লান্ত পরিশ্রম। আজকে আমি আমার এক কলিগের সাথে আলোচনা করতেছিলাম একটা বিষয়ে। আমরা দেখি একটা রকেট যায়। আমরা কি কখনো এটা চিন্তা করি যে একটা রকেট কত কিলোমিটার বেগে যায়? ৪০,০০০ কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। তো সেখানে ওই ইঞ্জিনটা কি পরিমাণ হিট জেনারেট করতেছে, তাই না? ওই হিটটাকে আবার টলারেট করা পরিমাণ সারাউন্ডিং এনভায়রনমেন্ট আপনার ওখানে প্রোটেকশন রাখতে হইতেছে। তো এই যে বিষয়গুলো এগুলা কি ব্লিঙ্ক অফ আই হয়ে যায় অথবা এগুলাকে ফুদিলে হয়ে যায়? নো। থাউজেন্ডস অফ মানুষের সেলফলেস ডেডিকেটেড রিসার্চ এর কারণে এগুলো হয়। তা আমি শুরুতে মাঝখানে একটা কথা বলতেছিলাম যে আ আমরা আসলে রিসার্চে আসলে অনেক মানে আপনার অন্ধ মানুষের মতো চোখ খুলে যায়। মানে অনেক মানুষ তার ইনার যেই আপনার ফোরসাইটনেস সেটা অনেক বেড়ে যায়। এর কারণ হচ্ছে আমি মাইক্রো লেভেলের চিন্তা করতেছি, ন্যানো লেভেলের চিন্তা করতেছি। আমি রিয়ালাইজ করতে পারতেছি যে বিষয়গুলো কত সফিস্টিকেটেড। রিসার্চে না আসলে আসলে এত ডিপে কি বোঝা যায়? মানে এজন্য লাইফে মানুষের যদি একটু সুযোগ থাকে, যদি ইচ্ছা থাকে তাহলে রিসার্চ করলে অবশ্যই আপনার ক্যারিয়ারও হয়তো ভালো হবে আশা করি। কিন্তু আপনি নিজে অনেক বেশি এনরিচড হবেন। আপনার নলেজ বলেন অথবা আপনার লাইফ তো সবারই
তাই না? এভরিজ লাইফ, শর্ট লাইফ সবারই কেটে যাবে, যেভাবে চাইবেন সেভাবে কেটে যাবে। তো এটা ওয়ার্থ দিয়ে রিসার্চ করাটা। আমি এনকারেজ করবো অবশ্যই রিসার্চ করার জন্য সবাই, মানে সবাইকে না, যাদের ইচ্ছা আছে বা আপনার চেষ্টা আছে তারা করুক, করার পর কন্ট্রিবিউট করতে পারবে। শুধু যে হিউম্যানিটির মানে আপনার নিজের জন্য তা না, আপনার রিসার্চ দেখা যাবে, আপনার রিসার্চ আপনি মনে করেন এসানবে আপনি যা রিসার্চ করতেছেন এটা তো শুধু এখনই শেষ হয়ে যাচ্ছে তা না। আপনার যে সায়েন্সে কন্ট্রিবিউশন, আপনার সায়েন্সের কন্ট্রিবিউশনটা ডেকেডস আফটার ডেকেডস, সেঞ্চুরি আফটার সেঞ্চুরি এটা চলতে থাকবে। আমরা এখনো ৩০০ বছর আগে রিসার্চকে ফলো করতেছি না, ৫০০ বছর আগে রিসার্চকে ফলো করতেছি। তো ওরা অনেক হার্ডলস, আরও অনেক বেশি হার্ডলস ফেস করছে আমাদের থেকে, তারপরে তারা রিসার্চ করছে। আমরা এখন বিমানে চড়তেছি। আমরা যখন প্রথম বিমান উড়াইছে মানুষ, তখন কি এত ফ্যাসিলিটিস ছিল বা এত ধরনের টেকনোলজিক্যাল আপনার এনহান্সমেন্ট, টেকনোলজিক্যালি আপনার এই যে স্ট্যাটাস ছিল না, ছিল না। তারা অনেক আমি আজকে চিন্তা করতেছিলাম যে আগুন যারা আবিষ্কার করছে তারা কত বেশি পায়োনিয়ার ছিল, যারা কৃষি আবিষ্কার করছে তারা মানে আপনাদের যে এগ্রিকালচার আবিষ্কার করছে তারা কত পায়োনিয়ার ছিল। তো এই বিষয়গুলো, এই অনুধাবনগুলো যখন মানুষরা আসবে, তখন মানুষ চিন্তা করবে যে আসলে অহংকার তখন আসার ধারে কাছেও আসবে। মানুষ অনেক অহংকার করে না, আমার এই ক্ষমতা ওই ক্ষমতা, আমার আসলে কিচ্ছু না, আমি কি, আমি কিছুই না, তাই না? এগুলো রিয়েল লাইফে কথা বলতেছি আর কি। যাই হোক ভাই, ভালো থাকেন। আমি আর এটাকে না, ওটাকে থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আরে কোন এক সময় আবার আপনার সাথে কথা হবে। আরো এনি টাইম ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে মাসে আর আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। আপনি আপনার সম্পর্কে খুব বেশি বলা হয় নাই। ইউ আর রিয়েলি জ্যাম অফ এ পারসন। ঠিক আছে? আই এম গ্রেট অ্যাডমায়ার অফ ইউ। ঠিক আছে? সো আই হোপ, আমি আশা করি আপনি লাইফে অনেক কিছু করবেন, অ্যাচিভমেন্ট আপনার থাকবে। একটা বিষয় হচ্ছে, তবে একটা বিষয় আমার একটা অনুরোধ যে বাংলাদেশে কিছু একটা করি। ঠিক আছে? না, ইনশাল্লাহ ভাই। আমি ঠিক আছে? বাংলাদেশে আপনার এবং আমি হয়তো আ কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো আমি জানি না। বাট আপনার একজন ওয়েল উইশার সাপোর্টার হিসেবে আমি থাকবো। যে আপনি যদি বাংলাদেশী কোনো প্রজেক্টে থাকতে চান, বাংলাদেশের, আপনি একদিন আমার সাথে শেয়ার করছিলেন অনেকগুলো বিষয় যে আপনার যেই বাংলাদেশের আইসিটি বা বাংলাদেশের বিভিন্ন টেকনোলজির ক্ষেত্রে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন। বাট আপনি চেষ্টাও করেছিলেন কিন্তু ওরকম ফিডব্যাক পাননি। আসলে এভাবে ফিডব্যাক পাওয়ার পসিবিলিটিও কম থাকে। কিছু করতে হলে আপনি অবশ্যই বাংলাদেশের যেকোনো একটা এরিয়াতে গিয়ে, মানে কোনো একটা মিনিস্ট্রি হোক বা যেকোনো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, প্রাইভেট অর্গানাইজেশন হোক, নিজে এস্টাবলিশ করে আপনি যদি কন্ট্রিবিউট, আপনি দেখবেন যে ওইটা অনেক বেশি আনন্দ দিবে আপনাকে। আপনি অবশ্যই ভালো ফিল করবেন। কারণ আমরা চাই যে, যেহেতু আমরা বাংলাদেশী অরিজিন, আমরা চাই বাংলাদেশের জন্য কিছু করতে, তাই না? তো আপনার ইনিশিয়েটিভগুলো আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। এটা অনেক বেশি প্রেজ ওয়ার্দি। বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার যেই নলেজ সেটাকে বাংলাদেশের বেটারমেন্টের জন্য যদি আপনি কোনোভাবে কোনো অর্গানাইজেশন এস্টাবলিশ করে, কোনো অর্গানাইজেশনের মাধ্যমে যদি কন্ট্রিবিউট করেন, এটা অনেক আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা যদি করেন। না, অবশ্যই ভাই, অবশ্যই। আর ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব যে যেই কাজটাই করি, আমার যদি কোনো হেল্প লাগে আমি ডেফিনেটলি ভাই আপনাদের কাছে, স্পেশালি আপনার কাছে আসবো এবং 100। সমস্যা না। হ্যাঁ, তো ভাই তাহলে আজকে তাহলে আমরা এখানে রেখে ভালো থাকবেন। দর্শক শ্রোতাদের জন্য অনেক শুভকামনা থাকলো। বাংলাদেশের যারা এনথুজিয়াস্টিক স্টুডেন্ট আছেন সবার প্রতি শুভকামনা থাকলো। সবাই চেষ্টা করেন, পরিশ্রম করেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন, দোয়া করেন। বাংলাদেশটা ভালো থাকুক, আমরা ভালো থাকি। এহসান ভাই, আপনিও ভালো থাকেন। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে।